সুস্থ পুঁজিবাদ, গণতন্ত্র, সভারেন পার্লামেন্ট বর্তমান সরকার। নতুন উদ্যোক্তা তৈরি না হওয়ায় আয় বৈষম্য অনেক বেড়ে গেছে। শিল্পমন্ত্রী গত ২৮ জুন বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের বিডা মিলনায়তনে আন্তর্জাতিক এমএসএমই দিবসের অনুষ্ঠানে শিল্প ও বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এসব কথা বলেন। তিনি আরও বলেন, ১৯৯১ থেকে ২০০৬ সাল পর্যন্ত দেশে যে হারে নতুন উদ্যোক্তা তৈরি হয়েছিল, পরবর্তী ১০-১৫ বছরে সেই অনুপাত ব্যাপক হারে কমে এসেছে। ফলে অর্থনৈতিক প্রবাহ নির্দিষ্ট কিছু হাতে সীমাবদ্ধ থেকেছে। এটি আয় বৈষম্য বাড়ার একটি প্রধান রেসিপি এবং আমরা সেটি অনুসরণ করেছি, যার ফলে ১৫-২০ বছর আগের তুলনায় আয় বৈষম্য অনেক বেড়েছে। বৈষম্যের স্কেল ০ থেকে ১ পর্যন্ত সূচক যত ওপরের দিকে যায়, বৈষম্য তত বাড়ে। আমাদের এখানে এই বৈষম্য এখন আগের চেয়ে অনেক বেশি। এ সময় জিডিপিতে অতি ক্ষুদ্র ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এমএসএমই অবদান বাড়ানোর কথা তুলে ধরে প্রতিবেশী দেশগুলোর এ বিষয়ক তুলনা টানেন তিনি। ভিয়েতনাম, কম্বোডিয়া, এমনকি ভারত পাকিস্তানের জিডিপিতে এমএসএমই খাতের অবদান আমাদের চেয়ে অনেক বেশি। আমাদের জিডিপিতে এ খাতের অবদান মাত্র ২৫%। আমরা এটাকে আরও বাড়াতে চাই, কারণ অর্থনীতির প্রাণপ্রবাহ গতিশীল রাখতে এমএসএমই খাত শক্তিশালী করার বিকল্প নেই। নতুন উদ্যোক্তা তৈরিতে সরকারের পরিকল্পনা তুলে ধরে মন্ত্রী বলেন, আগামী দিনে এবং আমাদের অন্যান্য যেগুলি অর্থনীতির সাথে বাংলাদেশকে তুলনা করা যায়, ভিয়েতনাম, কম্বোডিয়া বা এমনকি ভারত পাকিস্তান, সেখানেও জিডিপির কন্ট্রিবিউশনে এই এমএসএমই খাতের শেয়ার আমাদের তুলনায় অনেক বেশি। তো আগামী দিনে আমাদের লক্ষ্য হচ্ছে জিডিপিতে এই সেক্টরগুলির শেয়ার বাড়ানো, নতুন নতুন উদ্যোক্তা তৈরি করা। আমরা একটি বৃহৎ পরিকল্পনা নিয়ে এগোচ্ছি। নতুন উদ্যোক্তা তৈরিতে মেন্টরশিপ প্রোগ্রাম চালু করা হচ্ছে। তার পরদিন তার অর্থমন্ত্রীর বাজেট বক্তৃতার আলোচনায় প্রধানমন্ত্রী অর্থনীতি পুনর্গঠনের ৩ ধাপের পরিকল্পনার কথা উল্লেখ করেন। মাননীয় অর্থ এবং পরিকল্পনা মন্ত্রী জাতীয় সংসদে গণতান্ত্রিক, মানবিক ও অন্তর্ভুক্তিমূলক অর্থনীতির অভিযাত্রা শিরোনামে এই বাজেটটিকে উপস্থাপন করেছেন ওনার বক্তব্যে। মাননীয় স্পিকার, এইবার যে আমরা যে বাজেটটি উপস্থাপন করছি, এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সাধারণ নাগরিকের, সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, দেশের অর্থনীতিকে সচল ও টেকসই করতে পুনরুদ্ধার, উত্তরণ ও পুনর্গঠন, এই ৩ ধাপে সরকার কাজ করতে চায় বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বক্তব্যে বিগত সরকারের উন্নয়ন প্রকল্পের সমালোচনা করে তারেক রহমান বলেন, প্রকল্প বাস্তবায়নের নামে বিপুল পরিমাণ বিদেশি ঋণের বোঝা চাপিয়ে দেয়া হয়েছে। এই ঋণের বোঝা দেশের জনগণকে আরও অনেক বছর বয়ে বেড়াতে হবে। প্রধানমন্ত্রী জোর দিয়ে বলেন, এবারের বাজেট কেবল বার্ষিক আয় ব্যয়ের প্রথাগত হিসাব নয়, বরং এর মূল উদ্দেশ্য অর্থনীতির একটি শক্ত ভিত্তি গড়ে তোলা। এটি নিম্ন আয়ের মানুষের জীবনযাত্রার বোঝা লাঘব করার বাজেট। অর্থনীতির শৃঙ্খলা ধীরে ধীরে ফিরিয়ে আনাই আমাদের মূল লক্ষ্য। ইতোপূর্বে দলের সাধারণ সম্পাদক, যিনি উত্তাল ঝড়ঝঞ্ঝার মধ্যে পার্টিকে সংগঠিত ও আন্দোলনমুখী করে রাখতে সক্ষম হয়েছিলেন,
সেই নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর পুনঃ পুনঃ উল্লেখ করেছেন, বিএনপি মুক্তবাজার অর্থনীতির ধারা বজায় রাখতে চায়। তিনি উদার গণতন্ত্রের ধারায় দেশকে পরিচালনা করার কথাও পুনঃ পুনঃ উল্লেখ করেন। অর্থমন্ত্রী আমাদের আরেক ত্যাগী, ধৈর্যশীল নেতা মন্ত্রী সুস্থ পুঁজিবাদের ধারায় সুস্থ অর্থনীতির ধারা গড়ে তোলার কথা পুনঃ পুনঃ ঘোষণা করেন। এ কথা ঠিক, এ সময়ের সঠিক রাজনীতি সুস্থ ধারার অর্থনীতির প্রচলন। তাহলে সুস্থ রাজনীতিও প্রবাহিত হবে। উদার গণতন্ত্র বলি বা গণতন্ত্রই বলি, তা গড়ে উঠবে। ইতপূর্বে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ সার্বভৌম পার্লামেন্ট প্রতিষ্ঠার ঘোষণা দেন। একই সুরে আইনমন্ত্রী আসাদুজ্জামানও পার্লামেন্টের সভারেন্টি প্রতিষ্ঠার ঐতিহাসিক প্রয়োজনীয়তার কথা পার্লামেন্টেই ব্যাখ্যা করেছেন। কিন্তু কথাটি হলো, বিএনপির মতো একটি রুগ্ন রাজনৈতিক দল, রুগ্ন নেতা, রাজনৈতিক নেতাকর্মী দিয়ে কি তা সম্ভব? নিশানা নির্ভুল, কিন্তু নিশানায় পৌঁছাতে যে উপযুক্ত পাথেয় দরকার, তা কি বিএনপি তথা বিএনপির নেতৃবৃন্দ গড়ে তুলতে পারবেন? এই তো কিছুদিন আগ পর্যন্ত গণতন্ত্র প্রতিষ্ঠার অকুতভয় লড়াকু সেনাপতি মির্জা ফখরুল ইসলাম এদেশের 90% মুসলমান বলে তারস্বরে বারংবার উল্লেখ করে তার নেতাকর্মীদের এদেশের মানুষকেও সাম্প্রদায়িক করে তুলেছিলেন। অন্যতম প্রধান নেতা রুহুল কবির রিজভী ভারত বিরোধী কড়া কড়া বক্তব্য পেশ করে হাদি, মাহফুজ, নাহিদ গঙ্গদের উস্কে দিয়েছিলেন পাকিস্তান বানাবার খায়েশকে। আর জামাত সহ নানা কিসিমের স্বাধীনতা বিরোধী ও জঙ্গি গোষ্ঠীর হাতে গণতন্ত্র বিরোধী ও অবাধ বাণিজ্য নীতির বিরুদ্ধে এক পরাক্রান্ত অস্ত্র তুলে দিচ্ছিলেন। আর স্বয়ং প্রধানমন্ত্রী ছাত্রদল, ছাত্র শিবিরকে এক মায়ের পেটের দুই ভাই বানিয়ে দিয়ে আধুনিক গণতান্ত্রিক, আধুনিক অর্থনীতির পাঠ থেকে মুখ ফিরিয়ে নেয়ার পথ বাতলে দেন। এরপর থেকে বিএনপিতে বিশেষ করে তরুণদের ভেতরে আওয়ামী লীগ বিরোধী রাজনীতি প্রবাহিত হতে থাকে। মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু, প্রগতিবাদ চিন্তার চেতনাশীলতাকে বুদ্ধিবৃত্তিক চর্চা আওয়ামী লীগের সাথে গুলিয়ে ফেলতে থাকে। বুদ্ধিবৃত্তিক চর্চাকে বিএনপির যুবকরা তো বটেই, নেতাকর্মীরাও তাদের অস্তিত্বের জন্য সংকট মনে করতে থাকে। আমাদের দেশে রাজনীতি, অর্থনীতি, পার্লামেন্টারি শাসন ব্যবস্থা ক্রমাগতভাবে রুগ্ন হয়ে পড়তে থাকে। সেই প্রথম যেদিন জিন্নার 1947 সালের বক্তৃতায় উর্দুকে চাপিয়ে দেওয়ার প্রতিবাদ থেকে যে জাতীয়তার জন্ম, বাংলা ভাষাভিত্তিক বাঙালি জাতীয়তার জাগরণ, তারপর থেকে প্রতিটি আন্দোলনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিক্ষোভ থেকে যে স্বাধিকার চেতনা, সেই চেতনা থেকে যে স্বাধীনতা যুদ্ধ, তার প্রতিটি কণা ধারণ, যার কিছুই জানে না বিএনপির 70-80% নেতাকর্মী। সেই দীর্ঘ পথ পাড়ি দিতে যে সকল নেতা কর্মী সংগঠন ভূমিকা রেখেছে, তার সকল কিছুকে ধারণ করেই উদার গণতন্ত্র। মোট কথা, বাঙালির স্বাধিকার চেতনা জন্মলাভ থেকে বাঙালি জাতির বিকাশ যে পথ ধরে তার জাতিত্বের পরিপুষ্টি যেভাবে হয়েছে, তার সবটুকু ধারণ করেই উদার গণতন্ত্র। স্বাধীনতা বিরোধীরা এভাবে নয়, তারা মুসলমান গেছে যে পথে, সে পথকেই জাতীয়তার বিকাশ মনে করে। আমাদের প্রধান নেতা মির্জা ফখরুল ইসলাম কিছুদিন আগেও এদেশ 90% মুসলমানের দেশ বলে সে পথেই এদেশের মানুষের যাত্রাপথ বলে প্রচার করেছেন। তখন অবশ্য আওয়ামী লীগকে বাঙালির মালিক মনে করে তাকেই প্রতিপক্ষ বানিয়ে ফেলা হয়েছিল। এখন তো আওয়ামী লীগ নাই। যে আন্দোলনের পথ বেয়ে আমাদের দেশ, রাষ্ট্র, তাকে গণতান্ত্রিক আন্দোলন বলা হয়। সেই গণতান্ত্রিক আন্দোলনকে বাদ দিয়ে নয়, তাকে সঙ্গে নিয়ে তার কণা পরিমাণ অভিপ্সাকেও আত্মস্থ করেই গণতন্ত্র প্রতিষ্ঠা লগ্নে আমাদের এগোতে হবে। বুর্জোয়ারাই অবাধ বাণিজ্য নীতি, যার বিকশিত রূপ মুক্ত বাজার অর্থনীতি নিয়ে এসেছিল, সেটা আনার জন্য সার্বভৌম পার্লামেন্টের প্রয়োজন ছিল।
ধর্মের সব রকম আধিপত্য খর্ব করেই সভারেন পার্লামেন্ট প্রতিষ্ঠা সম্ভব ছিল, কারণ ধর্ম মানুষের ক্ষমতা, মানুষের মালিকানা স্বীকার করে না। অভিজাতরা সমস্ত মালিকানা সৃষ্টিকর্তাই তাদের দিয়েছে বলে বিশ্বাস করে। কাজেই গণতন্ত্র বিনির্মাণের পথে আওয়ামী লীগ আর জামাত দুটোই জাতশত্রু। আমরা আশা করতে চাই